একটা অঙ্গনওয়াড়ি কেন্দ্র কত বছর হতে পারে সে অঙ্গনওয়াড়ি কেন্দ্র ঘর পায়নি? আমার প্রতিনিধি দিগ্বিজয় আমার সঙ্গে রয়েছেন। দিগ্বিজয়, আপনাদের সেই অঙ্গনওয়াড়ি কেন্দ্রের গল্প বলবেন। একটা অঙ্গনওয়াড়ি কেন্দ্র জরুরি, তার কারণ একদম প্রত্যন্ত স্তরের মানুষ যাতে, বাচ্চারা যাতে অপুষ্টিতে না ভোগে, মায়েরা যাতে অপুষ্টিতে না ভোগে, তার জন্য সে অঙ্গনওয়াড়ির একটা মাথার উপর ছাদ জুটছে না। দিগ্বিজয়, কোথায় এই অঙ্গনওয়াড়ি? দেখো অতনু, একদমই পশ্চিম মেদিনীপুর জেলার ডেবরা ব্লকের 3 নম্বর সত্যপুর গ্রাম পঞ্চায়েতের মহসিনপুর এলাকা একটি গ্রাম, যেখানে প্রায় 28 থেকে 30টি পরিবারের বাচ্চারা বা যারা গর্ভবতী মহিলারা রয়েছে তারা এই অঙ্গনওয়াড়ি কেন্দ্রকে ভরসা করেই আছে। কিন্তু অবাক ব্যাপার, সেখানে 13 বছর হয়ে গেছে, সেখানে কিন্তু কোনো সরকারিভাবে অঙ্গনওয়াড়ি কেন্দ্র নেই। নাম আছে, কিন্তু গাছতলায় ক্লাস হয়, পড়াশোনা হয়, সেখানেই রান্না হয়। বর্ষা আসলে কিন্তু স্থানীয় এক বাসিন্দার যে গোডাউন রয়েছে সেই গোডাউনে রান্না বান্না হয়। এবং একদিন আগেই সেই অঙ্গনওয়াড়ি কেন্দ্র পরিদর্শনে গিয়েছিলেন পশ্চিম মেদিনীপুর জেলা পরিষদের নারী শিশু কল্যাণ দপ্তরের কর্মকর্তা শান্তি টুডু। তিনি কিন্তু রীতিমতো হতবাক হয়েছেন এবং তিনি পরে পরিদর্শন করার পর জানিয়েছেন যে তিনি জেলা লেভেলে কথা বলে যাতে একটি এখানে অঙ্গনওয়াড়ি কেন্দ্র করা যায় সেটা কিন্তু তিনি বলেছেন। এলাকাবাসী এবং অভিভাবক এবং গর্ভবতী মায়েদের পরিবারের লোকজন কিন্তু দাবি করছে যে এখানে কিন্তু একটি অঙ্গনওয়াড়ি প্রয়োজন, কিন্তু কবে হয়, কবে প্রশাসনের দিকে তাকায় সেদিকে কিন্তু সবাই তাকিয়ে রয়েছে। ধন্যবাদ। মানে এখন তো বৃষ্টি হচ্ছে, ওই জন্য একটা চালার মতো একটা গোয়াল ঘরের মতো জায়গা দিয়েছে, ওইখানে এক পাশে আমরা বসে বাচ্চাদের 13 বছর এরকমই চলছে। হ্যাঁ, এইভাবে আমি সেই দাবি করছি আমার একটা, যাতে বাচ্চারা সুষ্ঠুভাবে যেতে পারে, বুঝতে পারে, একটু মানে একটু শিক্ষা প্রতি মানে বসে যে একটা তাদের যে প্রি স্কুল করাবো, এরকম একটা জায়গা একটা বাড়ি দরকার। গাছের তলায় হাই, সেখানে আম গাছ আছে, ওইখানে পড়াশোনা হতো আগে। এখন কোথায় হচ্ছে? এখন এই তো এখানে হচ্ছে। এটা কি স্কুল না কারো ব্যক্তিগত জায়গা? এটা ব্যক্তিগত জায়গা। যাতে স্কুলটা ভালোভাবে হয়, এই যে রাস্তা দিয়ে যে এসছি, এই যে আসতে পারি না আর কি, স্লিপ কাটে সবসময়, বাচ্চাকে নিয়ে আসতে কষ্ট। এখন যাই হোক, মোটামুটি পাশের বাড়িতে যাও এই চাতাল একটু জায়গা দিয়েছে বলে বাচ্চারা খাওয়া দাওয়া যাই স্কুলটা হচ্ছে। সরকারি ভাবে কিছু হয় না না, আইসিডিএস বেসিক্যালি কেন্দ্র সরকারের স্কিম, তো সেখানে যে অ্যালটমেন্টের দরকার আমাদের আইসিডিএস বলুন, শিক্ষা খাতে বলুন, সেটা একদমই কম। তো যেখানে এইরকম ধরনের সমস্যা বুঝতেই পারছেন, সেখানে আমাদের ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট বলুন আর ওই নিউট্রিশন বলুন, সেখানে বাচ্চারা কীভাবে হবে, সেই জন্যই এই সমস্যা। ডিপিওকেও জানিয়েছি এবং বিডিওর সঙ্গে কথা হয়েছে এবং আমার জেলা পরিষদের ডিপিও সাহেবের সঙ্গে কথা বলে যাতে তাড়াতাড়ি করে স্কুলটি করা যায় সেটা ব্যবস্থা করবে। বছর 3 আগের একটা ছবি দেখাই আপনাদের। রতনবাবুর ঘাটে ধস নেমেছিল, মনে আছে আপনাদের? দেখুন ওই ধস নেমে কি অবস্থা হয়েছিল বাড়িগুলোর। 12টা পরিবার এই ঘরগুলোয় থাকতো, 12টা পরিবার। তাদের মধ্যে 6টি পরিবার নিজেদের মধ্যে কোনো ব্যবস্থা একটা করে নিয়েছে ঠিকই, কিন্তু বাকি 6 পরিবারের যাওয়ার কোনো জায়গা জোটেনি। তারা একটি স্থানীয় স্কুলে এতদিন ধরে থেকে গেছেন। বছরের পর বছর পেরিয়ে গেল, 1, 2, 3 বছর পার হয়ে গেল, কিন্তু মাথা গোঁজার ঠাঁই বলতে ওই স্কুল বাড়ি, সেখানে এই 6টি পরিবার রয়ে গেছে। তবে এবার আর থাকতে হবে না, এবার একটা উপায় হচ্ছে। কিভাবে হচ্ছে উপায়? কোথায় থাকবেন তারা? বিশ্বজিৎ প্রতিনিধি আমার সঙ্গে সরাসরি রয়েছেন। বিশ্বজিৎ, এবার হয়তো একটা পাকাপাকি মাথা গোঁজার জায়গা জুটবে ওই 6টি পরিবারের, কিভাবে? একদমই, অর্থাৎ বাংলার বাড়ির আশ্বাস দেওয়া হয়েছিল, কিন্তু এখনো পর্যন্ত বাংলার বাড়ির ভিত প্রস্তর স্থাপন করতে পারেনি পুরসভা। 2 বছর পার হয়ে গেছে, 3 বছরে পা দিয়েছে। আর এই কদিন স্কুলে, এই বছর ঘুরে স্কুলেই থাকতে হয়েছে। স্কুল বাড়ির একতলায় থাকতে হয়েছে 6টি পরিবারকে এবং দোতলায় স্কুল চলছে। অর্থাৎ একই সঙ্গে স্কুলও চলছে, আবার বাসিন্দারাও থাকছেন। 6টি পরিবারের প্রায় 30-40 জন যারা রয়েছেন সদস্য, তারা সেখানেই থাকছেন। স্কুল যখন চলছে তখন তাদের একটা অসহনীয় অবস্থা, কারণ দরজা জানলা বন্ধ করে থাকতে হচ্ছে। আর এই নিত্যদিনের যে অশান্তি, তার জন্যই তারা ফোন করেছিলেন মেয়রকে, টক টু মেয়রে। মেয়র অবশ্য মিটিং করেছেন 1 নম্বর বড়োর চেয়ারম্যান এবং 1 নম্বর কাউন্সিলর, 1 নম্বর ওয়ার্ডের, তাদের সঙ্গে বৈঠক করে
করে আপাতত ঠিক হয়েছে যে স্কুল বাড়িতে আর নয়, কারণ তারা একটি স্কুলেরই পাশে একটি মাঠ দেখেছেন, সেখানেই অস্থায়ীভাবে টিনের চালা দিয়ে তাদের অস্থায়ীভাবে বাসস্থান করে দেওয়া হবে। কারণ ইলেকশন বা নির্বাচন চলছিল দেশ জুড়ে, কয়েক মাস ধরে সেই নির্বাচন, তাতেই ডিপিআর এখনো তৈরির পর্যায়ে। আর ডিপিআর তৈরির পরেই সেই টেন্ডার প্রক্রিয়া হবে এবং কলকাতা পুরসভার নিয়ম অনুযায়ী সেখানে বাংলার বাড়ি, ঠিক তারা যেখানে বাস করতেন তার পাশেই একটি বস্তিরাজ চন্দ্রকুমার রায় লেনে, সেখানেই সেই বস্তির বাসিন্দাদের জন্য বাংলার বাড়ি তৈরি হবে, সেখানেই তাদের পুনর্বাসনের ব্যবস্থা করা হবে। এই যে 6টি পরিবার এখনো রয়েছে, তাদের মাথা গোঁজার ঠাঁই নেই, তাদের জন্য সেখানেই একসঙ্গে তাদের সেই বাংলার বাড়িতে পুনর্বাসন দেওয়া হবে। কিন্তু যতদিন সেই বাংলার বাড়ি না হচ্ছে, আর স্কুল বাড়িতে নয়, কারণ মেয়রের কাছে তারা সেটাই আর্জি জানিয়েছেন যে আর কতদিন স্কুল বাড়িতে থাকতে হবে। 2022 সালের জুন মাসে যে ঘটনা ঘটেছিল তারপর থেকে তারা স্কুল বাড়িতে রয়েছেন। সেই স্কুল বাড়ি থেকে এবার তাদের একটা অস্থায়ী আস্তানা হলেও সেখানে চলে যেতে হবে। সেই আস্তানার কাজ এই পরিবার তাদের এই আর্জি যা তারা জানিয়েছেন টক টু মেয়রে, আমরা কথা বলেছিলাম তাদের সঙ্গে। বিশ্বজিৎ, তুমি কথা বলেছিলে তাদের সঙ্গে, তারা কি বলছেন আমাদের ক্যামেরার সামনে শুনুন। গত 3 বছর ধরে আমরা স্কুলে রয়েছি, খুব যন্ত্রণার মধ্যে দিয়ে যাচ্ছে এবং অনেক জায়গায় গিয়ে প্রচুর চিঠিপত্র জমা দিয়েছিলাম, কোনো সুরাহা পাচ্ছিলাম না। সেই জন্যই আমাদের যে সম্প্রতি টক টু মেয়রের যে অনুষ্ঠান, সেখানে কিছুটা বাধ্য হয়েই আমরা ফোন করেছিলাম যে স্যার আমরা আর পাচ্ছি না। একদিন দুদিন আমাদের ধরুন এখান দিয়ে স্থানীয়ভাবে সরানো হয়েছিল যে কিছুদিনের মধ্যে আমাদের পুনর্নির্মাণ হয়ে যাবে বাড়ির, কিন্তু আমরা আজকে রানিং 3 বছরে পড়লাম, আমাদের কোনো ব্যবস্থা হয়নি। আমাদের ঘর দুয়ার করে দিক, অনেক দিনই তো হলো, 3 বছর ধরে তো আমরা স্কুলে রয়েছি। আমরা তো চাই যে আমাদের কিছু করে দিক, একটু ঘর দুয়ার করে দিক। সমস্যা হচ্ছে স্কুল চলে, বাচ্চারা সব আসে, আমাদের তো অসুবিধা হবে, কল জল পায়খানা বাথরুম সবেরই অসুবিধে। ভেঙে পড়বে, আমরা সবসময় আতঙ্কের মধ্যে রয়েছি, খালি দোকানের জন্য আমি কোথাও যেতে পারছি না। আমরা আছি 50-60 বছর হয়ে গেছে, ভাঙনটা তো বছরের বেশি হয়ে গেছে। বলছে খালি করে দেবো, কিন্তু কোনো ব্যবস্থা নেই। জল ভালো মনে হয় যেন এই ডুবে যাবে হবে। 1 নম্বর বড় চেয়ারম্যান তরুণ সাহা, তার কাছে খবর পৌঁছেছে, তাকে জানানো হয়েছে ব্যবস্থা করে দেওয়ার। মূলত আমাদের ওখানে জায়গার ভীষণ অভাব। এই 1 নম্বর ওয়ার্ড 2 নম্বর ওয়ার্ড ঘন বসতি জায়গা, ফাঁকা জায়গা বলতে গেলে নেই। স্কুলে আমরা ওদের রিহ্যাবিলিট করেছি, তো সেখানে আমাদের একটা দায়িত্ব হয় স্কুল যাতে সঠিকভাবে চলে এবং তাদেরকেও রিহ্যাবিলিট সেন্টার দিতে হবে। ইতিমধ্যে আমাদের ওখানে নতুন যে জায়গাটা আমরা খুঁজে পেয়েছি, একটা পুরনো বস্তি আছে, সেই বস্তিটা আমরা বাংলার বাড়ি করব, সেই প্রজেক্ট অলরেডি ডিপিআরে চলে গেছে। ডিপিআর হয়ে ফাইনাল মাঝে ভোট টোট এই সমস্ত প্রসেসে তো সব জিনিসে বিলম্বিত হয়েছে। যে মুহূর্তে বাড়ি তৈরি হবে সেই মুহূর্তে তাদেরকে যত তাড়াতাড়ি পারবো ফিরিয়ে আনার ব্যাপারটা। দিনহাটায় ধরলা নদী কাঁদিয়ে ছাড়ছে, 15টা বাড়ি ইতিমধ্যেই নদীর গ্রাসে চলে গিয়েছে। দিনহাটায় একের পর এক গ্রামে আতঙ্ক তৈরি হচ্ছে। বর্ষাকাল মানে একটা আতঙ্কের জায়গা তৈরি হয়ে গেছে মনে, এবং এবারও বর্ষার শুরুতেই ধরলা নদীর গ্রাসে 15টি বাড়ি। শুভঙ্কর প্রতিনিধি আমার সঙ্গে রয়েছেন। শুভঙ্কর, কি অবস্থা, মানুষ কোথায় রয়েছেন তাহলে? তাতে অন্তত পক্ষে 15টি বাড়ি অলরেডি, আর কিছুদিনে বেশ কিছু বাড়িঘর, নিজেদের বাড়িঘরের যে টিনের ছাউনি ছিল সেগুলো ভাঙতে শুরু করেছেন। স্থানীয় ফরেস্ট সেন্টার যেখানে আছে সেখানে আশ্রয় ব্যবস্থা করেছে ব্লক প্রশাসন। পাশাপাশি কেউ অন্যের জমিতে অস্থায়ীভাবে ঘর বানিয়ে রয়েছেন, কিন্তু তাদের বক্তব্য যে এভাবে কতদিন তাদের এইভাবে চলবে। প্রতি বছর এইভাবে নদী ভাঙন হয়, কিন্তু ব্লক প্রশাসন বা প্রশাসনের কর্তারা কোনো উদ্যোগ নেন না, ফলে প্রতি বছরই নদী ভাঙন হয় এবং বাসিন্দাদের ভিটে মাটি হারাতে হয়। যদিও প্রশাসনের কর্তারা অর্থাৎ সেচ দপ্তর জানিয়েছে ইতিমধ্যেই অর্ডার দেওয়া হয়েছে ওই এলাকায় বোল্ডার দিয়ে পাইলিং করে যে কোনো ভাবেই হোক না একটা নদী ভাঙন রোখার জন্য। পাশাপাশি ব্লক প্রশাসনের কর্তারা ধন্যবাদ তাদের মোটামুটি এই নদী 10-12 দিন থেকে ভাঙতেছে, 10-12টা বাড়ি নদীর মধ্যে চলে গেছে। মোটামুটি মনে করো আর 10-12 দিন ভাঙলে মোটামুটি 20-25টা নদীতে যাবে, যেরকম ধাক্কা লাগতেছে।
দুটো ঘর ভাসি গেছে, আমরা আস্তাদ বসে বসে আছি, পথে নেই আমার, আমরা আস্তাদ বসে বসে আছি, আমরা গরিব মানুষ, আমরা কি করি? না এখন তো যেভাবে বৃষ্টি হচ্ছে সারা মানে যেহেতু নদীগুলো প্রায় ডেঞ্জার লেভেলের নিচ দিয়ে বইছে, সেই জায়গায় আমাদের অনেক জায়গাতে আমাদের এখন মানে মানে পাড় ভাঙন হচ্ছে আর কি। সেই জায়গা থেকে আমরা অনেকগুলো আমরা আমাদের ওয়াচে রাখছি, পুরোটা পারবো না, কিছু কিছু আমরা হয়তো এমার্জেন্সি পেয়েছি, কিছু হয়তো মানে প্যালিয়েটিভ টাইপের নেচারের কিছু আমরা করার চেষ্টা করছি, সেই হিসেবে আমরা এগোচ্ছি আর কি। যেটা একেবারে ক্রিটিক্যাল যেটা সেটা হয়তো আমরা চেষ্টা করছি। উত্তর 24 পরগনার কিছুটা এবং দক্ষিণ 24 পরগনার প্রায় পুরোটাই নৌকার উপর নির্ভরশীল। তার কারণ নদী, বিভিন্ন নদী, শাখা নদী, উপনদী। তো জেটি যদি না থাকে নৌকায় উঠবেন কি করে, স্টিমারে উঠবেন কি করে? জেটিঘাট গেছে ভেঙে। কুমিরমারির এই জেটিঘাটের অবস্থা দেখুন, এই যে অবস্থায় পড়ে রয়েছে, এটা কিন্তু একদিন দুদিন, এক মাস দু মাস, এক বছর দু বছর নয়, 6 বছর আগে এই জেটিঘাট ভেঙে যায় এবং 6 বছর হয়ে গেল এখনো পর্যন্ত এটা সারানো হয়নি। এই অভিযোগে এবার মানুষ বিক্ষোভ দেখাচ্ছেন। তার কারণ এই জেটিঘাট যদি না থাকে তাহলে তারা নৌকায় উঠতে গিয়ে নামতে গিয়ে প্রতিনিয়ত ঘটছে দুর্ঘটনা। প্রতিনিধি অনুপম আমার সঙ্গে সরাসরি রয়েছেন। অনুপম, সমস্যা কোথায়? এটা তো খুব বাস্তব একটা ছবি চোখের সামনে দেখতে পাচ্ছি। জেটিঘাটটার যা অবস্থা, তাতে এখানে উঠতে নামতে গিয়ে যে কোনো দিন অ্যাক্সিডেন্ট হবে। তো 6 বছর এইভাবে রয়েছে, এতগুলো মানুষ দিনের পর দিন অভিযোগ জানাচ্ছেন, কেন জেটিঘাট করা সম্ভব হচ্ছে না? দেখো অতনুদা, এই যে হিঙ্গলগঞ্জের ডাসা নদীর যে কুমিরমারি ফেরিঘাট, এই কুমিরমারির ফেরিঘাট ঠিক তুমি যেরকমই বললে একদম 6 বছর আগে এই ফেরিঘাটটা ভেঙে গেছে এবং ফেরিঘাটটা মাঝখান দিয়ে ভেঙে গিয়ে একদম নদীর যে ঘাট, সেই ঘাটের থেকে অনেকটা দূরে চলে গেছে, মাঝখান থেকে নেই ফেরিঘাট। আর যার কারণে কিন্তু নৌকা থেকে যেসব মানুষ ওঠানামা করে তাদের কিন্তু যথেষ্ট অসুবিধা হয়। নদীর যে অস্থায়ী যে একটা নদীর থেকে পার, সে মাটি দিয়ে তারা ওঠানামা করে এবং সেই কারণে যেসব অসুস্থ মানুষ থেকে শুরু করে বয়স্ক মানুষ, ছোট ছোট শিশুরা বা ছাত্রছাত্রীরা, তাদের কিন্তু প্রতিনিয়ত কিন্তু এখান থেকে এইভাবে ওঠানামা করতে গিয়ে বিভিন্ন সময় বিভিন্ন রকমভাবে কিন্তু তারা দুর্ঘটনার মধ্যে কবলে পড়ে এবং স্থানীয় মানুষ বহুবার স্থানীয় পঞ্চায়েত থেকে শুরু করে স্থানীয় যে বিধায়ক, বিডিও অফিস সবাইকে জানিয়েছে, কিন্তু কোনো রকমের কিন্তু কোনো সমস্যার সমাধান হয়নি। তারপরে আজকে তাদের বাঁধ ভাঙা যে ক্ষোভ, সেই ক্ষোভের প্রতিফলন হচ্ছে আজকে তারা নদীর পাড়ে সেই ঘাটে দাঁড়িয়ে তারা আজকে বিক্ষোভ দেখানো শুরু করে এবং এই যে বিক্ষোভ দেখানোর পরে আমরা এখানকার যে পঞ্চায়েতের যে উপপ্রধান, তার সঙ্গে আমরা যোগাযোগ করেছিলাম, তিনি কিন্তু স্পষ্টই একদম স্বীকার করে নিয়েছে যে এখানকার যে এই যে জেটিঘাটটা ভেঙে গেছে সেই কারণে মানুষের প্রচন্ড অসুবিধা হয়, প্রায় দিন দুর্ঘটনা ঘটে। তিনি আগেও অনেকবার জানিয়েছে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে, কিন্তু কোনো কাজ হয়নি। তিনি আবারও জানাবে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে যাতে এই ফেরিঘাটটা অবিলম্বে তৈরি হয়। এখন দেখার বিষয় কবে এই। ধন্যবাদ, দেখা যাক এবার কবে তৈরি হয়। ধন্যবাদ অনুপম। আমাদের এই যে খেয়াঘাটটা আছে সামনে, পার হতে খুব সমস্যা, কেউ কার হাত পা ভেঙে যাচ্ছে, কেউ বাইক ড্রাইভার নিয়ে যখন গাড়িটা নিয়ে তুলতে পারছে না। স্কুলের পারাবার সমস্যা আছে, রোগী অসুস্থ মানুষ থাকলে মানে অসুবিধা হয় ঘাটের কারণে, বিশেষ করে জেটিঘাটটার কারণে। এতটাই খারাপ, আজকের 5-7 বছর ধরে হয়ে গেছে জেটিঘাট ওইভাবে পড়েই আছে। বিক্ষোভ আমরা চালিয়ে যাবো, আন্দোলন করছে, আন্দোলন চালিয়ে যাবো। খেয়ে উঠানামা করতে পারি না, আমাদের কোনো খুব অসুবিধা হয়। আমরা চাই যে একটা ভালো ঘাট হোক, ঝুঁকি নিয়ে পার হতে হয়। আমাদের বাইক তুলতে, সাইকেল তুলতে, বাচ্চা কাচ্চা তুলতে এইসব অসুবিধা হয়, আমরা উঠতে পারি না। পারাপারের সমস্যা, যাতায়াতের সমস্যা আছে, ঘাট নেই, বোট ধরার সমস্যা, আমাদের ওঠার সমস্যা। আমরা ঘাট চাইছি, ভালো ঘাটের দরকার, ঘাট ভালো না হলে কি করে হবে। এই সমস্যাটা দীর্ঘদিনের, খেয়া পারাপারের প্রচণ্ড অসুবিধা হয়। জেটিটা ছিল অনেকটা দূরে চলে গেছে এবং সেটা অ্যাবেন্ডন ঘোষণা করা হয়েছে। জেটি ঘাটের দাবিতে আমরা বেশ কয়েকবার সুপারের সিটি বা ফোন করে জানিয়েছি, কিন্তু আজ পর্যন্ত কোনো সুরাহা হয়নি। যাতে অবিলম্বে জেটি তৈরি হয় তার জন্য আমি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অনুরোধ করব। ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছে এখানে সেক্টর 5-এ, কলকাতায় কিছুটা বৃষ্টি হচ্ছে, উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গেও বৃষ্টির পূর্বাভাস রয়েছে, কিন্তু
ছিরিছিরি বৃষ্টি আবহাওয়া অনেকটা মনোরম করে দেয়। আর যদি ঝেঁপে বৃষ্টি হয়, লাগাতার হতেই থাকে, তাহলে কি হয় তা জানে উত্তর। লাগাতার টানা বৃষ্টি, ভারী বৃষ্টি, অতি ভারী বৃষ্টি, এবং সেই বৃষ্টির জেরে তিস্তার জল ফুসছে। তিস্তা পাড়ের মানুষ আতঙ্কে রয়েছেন। দার্জিলিং, কালিম্পং জল থই থই। আর তিস্তা বাজার, পেশক কি অবস্থা, অর্থাৎ দার্জিলিংয়ে যাওয়ার রাস্তা বা সিকিমে যাওয়ার রাস্তা, বাংলা সিকিম লাইফ লাইন কি অবস্থা সেখানকার, আর জলস্তর কতটাই বা বাড়লো। পার্থপ্রতিম সরাসরি আমার সঙ্গে রয়েছেন। পার্থপ্রতিম, কি অবস্থা? দেখো, যে কথা তুমি বলছিলে যে অবিরাম বৃষ্টিতে কিন্তু রীতিমতো ফুসছে উত্তরে প্রায় প্রতিটি নদী, তিস্তা, তোরসা, রায়ডাক, কালজানি, এমনকি করলা, প্রতিটা নদী কিন্তু ফুসছে। বিশেষ করে তিস্তার অবস্থা কিন্তু আবারও ভয়াবহ উঠেছে। এবং একদিকে সিকিম পাহাড়ের বৃষ্টি, অন্যদিকে কালিম্পং পাহাড়ের বৃষ্টি, তার জায়গায় কিন্তু ফের জলস্তর বাড়ল তিস্তায়। এবং দার্জিলিং এবং কালিম্পংয়ের সংযোগকারী যে তিস্তা বাজার, পেশক, ঘুমজোর বাংলো রাস্তা, সেই রাস্তাতেও কিন্তু জল থই থই। অর্থাৎ তিস্তার নদীর জল উপচে উঠেছে একেবারে রাস্তার উপরে। এমনকি 10 নম্বর জাতীয় সড়কের বেশ কিছু নিচু এলাকাতেও কিন্তু তিস্তা জল বইছে। স্বাভাবিকভাবে উদ্বেগ উৎকণ্ঠায় রয়েছে। একদিকে যেমন তিস্তা পাড়ের বাসিন্দারা, তেমনি তিস্তা বাজার দার্জিলিং যাওয়ার যে রাস্তা, মাঝে খানিকক্ষণের জন্য ছোটো গাড়ি চলাচল করলো ঝুঁকি নিয়ে, সেই রাস্তাও কিন্তু একেবারে পুরোপুরি বন্ধ হয়ে গেলো। একই তো 10 নম্বর জাতীয় সড়ক অর্থাৎ বাংলা সিকিম লাইফ লাইন কিন্তু পুরোপুরি বন্ধ রয়েছে। যে কথা ঘোষণা করেছিলেন কালিম্পং জেলা শাসক 7 থেকে 10 দিন সময় লাগবে, কিন্তু সেই সময়টা যে আরও দীর্ঘায়িত হবে তা কিন্তু সহজেই বলে দেওয়া যায়। যদি কেউ নিচ থেকে পাহাড়ে অর্থাৎ শিলিগুড়ি থেকে কেউ যদি দার্জিলিং এর দিকে উঠতে চান, তাহলে এখন রাস্তা কোন দিক থেকে খোলা রয়েছে, অন্তত ছোট গাড়ি যাচ্ছে কোন দিকে, কোন কোন রাস্তা এখনো পর্যন্ত ঠিকঠাক আছে? এখনও পর্যন্ত শিলিগুড়ি থেকে দার্জিলিং যাওয়া শুধু রোহিণী রোড হয়েই, অর্থাৎ রোহিণী রোড হয়ে কার্শিয়াং হয়ে যেতে পারবে। কেননা যে বিকল্প যে 55 নম্বর জাতীয় সড়ক রয়েছে সেটাও কিন্তু ধসে জেরবার। পাগলাঝোড়া 55 নম্বর জাতীয় সড়কে পাগলাঝোড়ায় রাস্তা ধসে গেছে। স্বাভাবিকভাবে সেই রাস্তা দিয়ে কিছু ছোটো গাড়ি চলাচল করতো, পুরনো রুট, এবং পণ্যবাহী লরি চলাচল করতো, সেই রুট একেবারেই বন্ধ হয়ে গেছে। একমাত্র রোহিণী রোড খোলা রয়েছে। অন্যদিকে কার্শিয়াং থেকে বিকল্প আরেকটি পথ রয়েছে, সেই পথ দিয়ে নামতে হচ্ছে শিলিগুড়িতে। অর্থাৎ দার্জিলিং যাওয়ার যে 55 নম্বর জাতীয় সড়ক সেটা সম্পূর্ণভাবে বন্ধ হয়ে গেল। কারণ ধন্যবাদ। সেক্ষেত্রে একমাত্র রোহিণী হয়ে কার্শিয়াংয়ের রাস্তা, এই রাস্তায় একমাত্র রয়েছে এবং যান চলাচল ধীর গতিতে চলছে। পাহাড়ে বৃষ্টি হচ্ছে। জলপাইগুড়ির অবস্থা দেখুন এবার। জলপাইগুড়ি শহরে জল ঢুকে গেছে বিভিন্ন জায়গা, স্টেশন রোড থেকে শুরু করে বিভিন্ন জায়গায় জল জমে রয়েছে। তার কারণ নদী ফুসছে, নদীর জলস্তর বাড়ছে। কি অবস্থা? শান্তনু প্রতিনিধি জলপাইগুড়ি শহর থেকে আমার সঙ্গে রয়েছেন সরাসরি। শান্তনু, কি অবস্থা? বৃষ্টির কারণে কিন্তু এই পরিস্থিতি, বিশেষ করে সকাল থেকে যে পরিস্থিতি তৈরি হয়েছে যে জলপাইগুড়ি শহরের 11টা ওয়ার্ড কিন্তু এখনো পর্যন্ত জলবন্দী। কারণ সকাল থেকে টানা বৃষ্টি চলছে। 154 মিলিমিটার বৃষ্টি হয়েছে রাত থেকে, এবং তার জেরে কিন্তু এক কথায় বলা যেতে পারে জলবন্দী সমস্যার মধ্যে পড়েছে জলপাইগুড়ি শহর। সবচাইতে বড় দুশ্চিন্তার কারণ হচ্ছে জলপাইগুড়ি শহরের মধ্যে দিয়ে বয়ে চলেছে করলা নদী। সেই নদীর কিন্তু জলস্তর বেড়ে গেছে, এবং সবচাইতে বিপদের আশঙ্কা যে প্রতি বছর করলা নদীর জলে যে 2 অংশ প্লাবিত হয়, জলপাইগুড়ি শহরের 1 এবং 25 নম্বর ওয়ার্ডের নিচমাঠ এবং ফরেস্ট মিত্র কলোনি এলাকা, এই বছরও বাঁধ তৈরি না হয় সেই এলাকাও কিন্তু করলা নদীর জলে প্লাবিত হয়ে পড়েছে। ইতিমধ্যেই কিন্তু শতাধিক বাড়িতে কিন্তু জল ঢুকে পড়েছে বলে খবর, এবং সেই সকল মানুষজন যাতে ত্রাণ শিবিরে চলে আসতে পারে, সংলগ্ন সেই ফরেস্ট মিত্র কলোনি এলাকায় রয়েছে ফ্ল্যাট সেন্টার এবং পাশাপাশি কমিউনিটি হল এবং স্কুল খুলে দিয়েছে পুরসভা। পুর কর্তৃপক্ষের বক্তব্য, যেভাবে জলস্তর বাড়ছে প্রয়োজনে কিন্তু মানুষজনকে উদ্ধার করে এই সকল ফ্লাড সেন্টারগুলোতে নিয়ে আসা হবে যাতে কোনো রকম বিপদ না হয়, এবং পর্যাপ্ত ত্রাণের ব্যবস্থা করা হবে বলেও জানাচ্ছে পুরসভা। কারণ পরিস্থিতি কিন্তু ভালো নয়, বিশেষ করে করলা নদী ফুসছে, এবং তার ফলেই কিন্তু জলস্তর বেড়ে যাওয়াতে কিন্তু রীতিমতন বলা যেতে পারে দুটি এলাকায়, শহরের দুটি এলাকায় 1 এবং 25 নম্বর এলাকায় বন্যা পরিস্থিতির মতো আশঙ্কা দেখা দিয়েছে, এবং মানুষজন পরিস্থিতির মতো আশঙ্কা দেখা দিয়েছে। দুটি ওয়ার্ডে এমন অবস্থা, এবং মানুষকে নিরাপদ জায়গায় তুলে নিয়ে যাওয়া হচ্ছে যাতে অন্তত প্রাণ এবং কিছুটা হলেও সম্পত্তি বাঁচানো যায়। এখানে যে একটু বৃষ্টি হলে, মানে ঘন্টাখানেক বৃষ্টি বা 2 ঘন্টা বৃষ্টি হলে এখানে জল জমে যায়। জলের নিষ্কাশনের তো কোনো ব্যবস্থাই নাই। ঘরের মধ্যে জল ঢুকে যাচ্ছে, ঘরে থাকা মুশকিল হয়ে যাচ্ছে, পোকা মাকড় ঘরে ঢুকে যাচ্ছে। প্রতিবার যেমন দুর্গাপূজা আসে, প্রতিবার বর্ষা আসে, আর এরকম জলের সমস্যা আসে। সুতরাং এই না ভাবার কিছু নাই তো।
আচ্ছা, কাউন্সিলর দেখে না, জানে না? নিশ্চয়ই দেখে, নিশ্চয়ই জানে, নিশ্চয়ই হজম করে। ওনার ব্যক্তিগত ব্যাপার, এটা সমস্যার সমাধান হবে, কবে হবে হবে। ওদিকে 31 নম্বর জাতীয় সড়কে জল উঠে গেছে। ডুয়ার্সের কি অবস্থা? আমার সঙ্গে রয়েছেন রকি, রয়েছেন আমার প্রতিনিধি। রকি, কি অবস্থা ডুয়ার্সের? রকির সঙ্গে কথা বলবো, তবে তার আগে একটু আপনাদের এই ছবি দেখিয়ে রাখি। ডুয়ার্সের বেশ কিছু জায়গা জলমগ্ন হয়ে পড়েছে, একাধিক ওয়ার্ডে জল জমেছে। ধূপগুড়ির নদী পাড়ে যাদের বাড়ি তারা পড়েছেন টেনশনে। অবিরাম বৃষ্টি চলছে, ভারী বৃষ্টি। 31 নম্বর জাতীয় সড়কে জল। ওদিকে জলপাইগুড়ি শহর জলঢাকা নদীতে জল বাড়ায়, রীতিমতো জলমগ্ন। তিস্তা, করলা জলঢাকায় জল বাড়ছে। এদিকে ধূপগুড়ির একাধিক ওয়ার্ডে জল জমে গিয়েছে। 31 নম্বর জাতীয় সড়কের কি অবস্থা রকি? অতনু, অবিরাম বৃষ্টি গতকাল রাত থেকে কিন্তু চলছে ধূপগুড়ি সহ গোটা ডুয়ার্স জুড়ে, যার জেরে কিন্তু জলমগ্ন হয়ে পড়েছে ধূপগুড়ি শহরের বিস্তীর্ণ এলাকা, যার মধ্যে রয়েছে 1 নম্বর, 3 নম্বর, 4 নম্বর, 7 নম্বর, 14 নম্বর এবং 16 নম্বর ওয়ার্ড। এমনকি জাতীয় সড়কের উপরে কিন্তু 1 হাঁটু জল, যার ফলে কিন্তু ভোগান্তির শিকার হতে হচ্ছে পথ চলতি মানুষকে। ধূপগুড়ি থেকে ফালাকাটাগামী 31 নম্বর জাতীয় সড়কের উপরে জল জমে যাওয়ার ফলে কিন্তু ভোগান্তির শিকার হতে হচ্ছে সাধারণ মানুষ, যেমন কিন্তু ব্যবসায়ীদেরও ক্ষতি হচ্ছে বলে জানিয়েছে ব্যবসায়ীরা, কারণ কোনো ক্রেতা দোকানে ঢুকতে চাচ্ছেন না জল জমে যাওয়ার ফলে। এছাড়া কিন্তু ধূপগুড়ি পৌরসভার যে সকল এলাকা রয়েছে সেখানে জল মানুষের ঘরে ঢুকে গিয়েছে, যার ফলে কিন্তু মানুষের রান্না বান্না সম্পূর্ণ বন্ধ হয়ে গিয়েছে এবং পৌরসভা কর্তৃপক্ষকে বারবার ফোন করেও কিন্তু কোনো রকম পদক্ষেপ নেওয়া হচ্ছে না বলে অভিযোগ করেছে এলাকার মানুষ। এমনকি এলাকার প্রতিনিধি যারা রয়েছেন তারা সেখানে গিয়ে প্রতিশ্রুতি বছরের পর বছর দিয়ে আসছেন, কিন্তু সেখানে যে নিকাশি নালা তার কোনো রকম ব্যবস্থা করছেন না বলে এলাকার মানুষ অভিযোগ করেছে। এর পাশাপাশি সর্বরকমের পরিষেবা থেকে তারা বঞ্চিত হচ্ছে, বাচ্চাদের দুধ পর্যন্ত তারা নিতে পারছেন না, কারণ সে এলাকায় যারা দুধ বা গ্যাস সরবরাহ করেন তারা জল জমে যাওয়ার কারণে কিন্তু সেখানে যাচ্ছে না। ক্ষোভ উগড়ে দিচ্ছেন শহরবাসী। বৃষ্টি বাড়লে সমস্যায় পড়বে গোটা এলাকার মানুষ এবং ডুয়ার্সের নদীর পাড়ের বাসিন্দারা কিন্তু রীতিমতো চিন্তায় রয়েছে, কারণ ভুটান পাহাড়ে অবিরাম বৃষ্টি চলছে। অতনু, ধন্যবাদ। নেতার ঘরে চোখি দেখে না, কি অসুবিধা আপনাদের? ওই তো বাড়ি যাওয়া যায় না, কোনো বৃষ্টি হলে রাস্তাঘাট কাদের জন্য যাওয়া যায় না, গাড়ি ঘোড়া ধরি। জল কতটা উঠছে? জল কম দেবে 1 কোমর, ওই রাস্তার 1 কোমর, রাস্তার 1 কোমর জল, রাস্তা কাদের জন্য যাওয়া যায় না বাড়ি। জনপ্রতিনিধিরা আসে না কেউ? নেতার ঘর খাওয়া আসি না, রান্না টান্না এখনো হয় নাই, বাচ্চা কাচ্চা স্কুলে যাইতে পারছে না, গ্যাসের গাড়িও আসে না, গ্যাসও শেষ হয়ে গেছে, রান্না করে জল কিভাবে কি করবে? রান্নাঘরে কতটুকু জল? অনেকটা জল তো। যাতায়াতের রাস্তা তো হাঁটুর উপরে জল। মাওবাদী নেতা যাবজ্জীবন সাজাপ্রাপ্ত অর্ণব দাম জেলে থেকেই পড়াশোনাটা চালিয়ে গিয়েছেন, আর চালিয়ে গিয়েছেন বলেই আজ এক নজিরবিহীন সাফল্য তার জন্য। পিএইচডি প্রবেশিকায় প্রথম অর্ণব দাম জেলে বসেই পিএইচডি প্রবেশিকা দিয়েছিলেন। বর্ধমান বিশ্ববিদ্যালয়ে পিএইচডি প্রবেশিকায় প্রথম অর্ণব দাম শিলদা ইএফআর ক্যাম্পের হামলায় জড়িত, যাবজ্জীবন সাজাপ্রাপ্ত, হুগলির জেলে বন্দী এবং জেল থেকেই পিএইচডি প্রবেশিকায় বসেছিলেন এবং পিএইচডি প্রবেশিকায় প্রথম অর্ণব দাম। অভিমানী দিলীপ ঘোষ বলছেন দল যদি কোনো কাজ দেয় তাহলে সেই কাজ তিনি করবেন। তো এই বার্তা শোনার পর সুকান্ত মজুমদার বলছেন দিলীপ ঘোষকে অবিলম্বে একটা বড় দায়িত্ব দেওয়া হবে। অভিমান থাকলে আমি তো বাড়িতে বসে থাকতাম। আমি তো সবচেয়ে বেশি অ্যাক্টিভ আছি, সমস্ত কর্মীদের সঙ্গে দেখা করছি, যেখানে হেরেছি যেখানে জিতেছি, এত বড় একটা সংগ্রাম লড়লাম, তো তাদের সঙ্গে কথা বলা, তাদের কথা শোনা, এটা একটা দায়িত্বের মধ্যে পড়ে। আমি প্রতিবার করি, এবারেও করছি। পার্টির মধ্যে পরিবর্তন হচ্ছে, পরিবর্তন পুরো হয়ে যাক, তখন চিন্তাভাবনা হবে কি হবে, তখন যারা নতুন দায়িত্বে আসবেন তারা ভাববেন সবাইকে নিয়ে। পার্টি আমাকে বড় বড় দায়িত্ব পালন করেছি, তারপরে এমপি ছিলাম, এখন আমার উপরে কোনো দায়িত্ব নেই, আমি এমপিও নাই। তো পার্টি আমাকে কিভাবে কাজে লাগাবে সেটা উপর নেতৃত্ব ঠিক করবেন। দিলীপ দা আমাদের সিনিয়র লিডার, বহুদিন
রাজ্য সভাপতি ছিলেন, কেন্দ্রের সহসভাপতি ছিলেন। সবসময় মানুষের পদ থাকে না, কিন্তু কাজ তো অবশ্যই আছে। দিলীপ ঘোষকে পার্টি ব্যবহার করবে, করছে, আগামী দিনেও করবে। নতুন করে হাতরাস খবরে, তার কারণ শতাধিক মানুষের মৃত্যু সৎসঙ্গ করতে গিয়ে। সৎসঙ্গে সর্বনাশ হয়েছিল, তো সেই সৎসঙ্গের আয়োজন করেছিল যে যারা, তাদের যিনি মাথা, ধর্মগুরু স্বঘোষিত ভোলে বাবা, সেই ভোলে বাবা কোথায়? নারায়ণ হারিস আকার, সুরাজ পাল, ভোলে বাবা, অনেক নাম তার। তো তিনি কোথায়? এতদিন ধরে খুঁজে তাকে তো আর কোনো খোঁজ মিলছিল না। সেই ভোলে বাবা প্রকাশ্যে এলেন না, মৃত্যুর দায় তিনি নেননি, বরং বললেন যারাই এ দোষ করে থাকুক, এর পিছনে যাদের গাফিলতি আছে, পুলিশ তাদের সাজা দেবে। हम 2 जुलाई की घटना के बाद बहुत ही व्यथित हैं। सभी शासन एवं प्रशासन पर भरोसा बनाए रखें। हमें विश्वास है जो भी उपद्रवकारी हैं वो बख्शे नहीं जाएंगे।